আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইটা আমার প্রথমেই আমরা চ্যাংশি নামের একটি মেয়েকে দেখি। সে তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে তার রুমে বসে থেকেই তার ফ্রেন্ড, যার নাম ববি ছিল, তাকে বার্থডে উইশ করে, কারণ আজকে তার বার্থডে ছিল আর তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডও ছিল, তাই সে তার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করছিল আর তাকে থ্যাংক ইউ জানায়। সে আসলে জিসান নামের একজন সিইওর বাসায় মেড হিসেবে ছিল, আর সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যখন শুয়েছিল তার ফ্রেন্ডকে বার্থডে উইশ করে, তখনই তার বস মিস্টার জিসান সেখানে আসে, তাও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে, আর এসেই তাকে বলে যে আমার নাম ধরে ডাকো। সে যখন তাকে তার নাম ধরে ডাকে, দুজনেই অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর সেখানে তারা একসাথে কিছু টাইম স্পেন্ড করে ফেলে। আর যখন মর্নিংয়ে তার ঘুম ভাঙে, সে যখন মিস্টার জিসানকে তার সামনে দেখে, সে তো প্রথম ট্রাস্টই করতে পারছিল না যে তার বস কি তার সাথে ছিল। সে তাকে টাচ করলে জিসানও তার দিকে তাকে আর বলে যে তুমি কি চাচ্ছ আমি আবারও তোমার সাথে কিছু টাইম স্পেন্ড করি। আর সেখানে আবারও সে থেকে খুব সুইটলি কিস করে, আর সেখানে তারা আবারও কিছুটা টাইম স্পেন্ড করে ফেলে। আর যখন সে ওয়াশরুমে যায়, সে জাস্ট এটাই ভাবছিল যে মিস্টার জিসানের সাথে আমি ছিলাম, কিন্তু এই সব কিছু একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, আর উনি বা আমার সাথে কেন ছিল সে কোনোভাবেই হিসাব মিলাতে পারছিল না। তখনই মিস্টার জিসান ওয়াশরুমে আসে আর তাকে দেখে এখানে সে ভয় পেয়ে বলতে থাকে যে আপনি একদমই চিন্তা করবেন না, আমি কাউকেই কিছু বলবো না, প্লিজ আপনি আমাকে জব থেকে বের করবেন না। তখন জিসান বলে যে আমি তো কখনোই বলিনি যে আমি তোমাকে জব থেকে বের করব, আমাদের পরিচয়টা কি এখান থেকেই। সে তাকে মনে করিয়ে দেয় যে আসলে সে যখন কলেজে ছিল তখন তারা ক্লাসমেট ছিল, সে কি এটা ভুলে গেছে। তখন চ্যান্সি মনে মনে ভাবে যে না, আমি ভুলিনি। আর সে যখন কলেজে গিয়েছিল, সে প্রথমবার জিসানকে দেখেছিল, যে কিনা একটি ছাতা নিয়ে সেই দিকেই আসছিল, কিন্তু তখনই তাদের ক্লাসের একটি মেয়ে যার নাম ছিল সুয়ান, সে দৌড়ে আসে। আর তখন এরকম রিউমার্স ছড়িয়েছিল যে আসলে সুয়ান আর জিসান একসাথে ডেট করছে, তাই সে আর তাকে কিছুই বলে না। কিন্তু এখানে জিসানের তাকানো দেখেই আমরা বুঝতে পারি যে সে হয়তো চ্যান্সির দিকে ইন্টারেস্টেড ছিল, আর চ্যান্সি এখানে তাকে আবারও সরি বলে। তখন জিসান বলে যে এইসব বাদ দাও, তুমি চাইলে দুটো অপশন চুজ করতে পারো, এভাবে কতদিন থাকবে। আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, হয়তো আমাকে বিয়ে করে নাও, নয়তো টাকা নিয়ে নাও, তুমি এখন কি করবে, কারণ আমি তোমাকে কম্পোসেট করতে চাচ্ছি। সে বলে যে আর কোনো প্রয়োজন নেই, আমরা তো অ্যাডাল্টস, আর এইগুলো এখন আমরা বাদ দিই কথাবার্তা। কিন্তু তখনই তাকে টাকা অফার করার বলে যে দুটো থেকে যে কোনো একটা চুজ করো। তখন সে ভাবে যে মিস্টার জিসানের যোগ্য আমি নই, আমি ওনাকে কিভাবে বিয়ের কথা বলবো, আর তার মমও অসুস্থ ছিল, হসপিটালে অ্যাডমিট ছিল, তাই সে ভাবে যে টাকাটাই নিয়ে নেওয়া ভালো হবে। সে টাকা নিয়ে তাকে আবারও সরি বলে যে সে যত তাড়াতাড়ি পসিবল কাজ করে তার টাকাটা দিয়ে দিবে, এটা বলেই সেখান থেকে চলে যায়। আর জিসান ভাবে যে সে আমাকে বিয়ের অপশনটা কেন চুজ করলো না, আমি কি এতটাই ভয়ঙ্কর, সে এতটা কেন ভয় পায় আমাকে। যখন তার রুম থেকে রেডি হয়ে নিচে আসে কিচেনে, তখনই তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে যে তুমি কাল রাত্রে কোথায় ছিলে, সারা রাত আমি কল করেছি, তোমার তো কোনো খোঁজই নেই। তখন সে বলে যে আসলে আমি ড্রাঙ্ক হয়ে আমার রুমেই ঘুমিয়ে পড়েছিলাম। সে বলে যে হ্যাঁ, তুমি আর কি বা করবে, তুমি এমনিতেও অনেক বোরিং, তোমার তো বয়ফ্রেন্ডও নেই। তখনই জিসান নিচে আসে আর তাকে জিজ্ঞেস করে যে তোমরা কি বিষয়ে কথা বলছিলে। সে বলে যে ওরকম কিছুই না, আপনি কি খাবেন বলুন, আমি আপনার জন্য কুকিং করে দিচ্ছি। জিসান জিজ্ঞেস করে যে তুমি আমাকে দেখলে এতটা ভয় কেন পাও। সে আনসার দিতে না পেরে সেখানে নার্ভাসনেসে তার হাত থেকে প্লেটটি ফেলে দিতে নেয়, সে তাকে ধরে ফেলে আর আবারও জিজ্ঞেস করে যে বলো তুমি আমাকে এত ভয় কেন পাও। সে বলে যে আসলে ওরকম কোনো কিছুই না, হয়তো বা নেক্সট টাইম থেকে ভালোভাবে কথা বলতে পারবো। আর এটা বলেই সেখান থেকে চলে যায়, এটা ভেবেই যে এই সব কিছু কি আমার সাথে সত্যিই হচ্ছে নাকি এগুলো সব কল্পনা। চ্যান্সি তো সেখান থেকে ডিরেক্ট হসপিটালে চলে আসে, যেখানে তার মম হসপিটালাইজ ছিল, যার ক্যান্সার ছিল। সে সেখানে সব সময় আসতো আর তার মমের ট্রিটমেন্টে টাকা দিত। আসলে তার মমই সব কিছুই নাটক করছিল, তার ভাই আর তার মম মিলে তো এই ট্রিটমেন্টের টাকাগুলো সব কিছুই নিজেদের জুয়াতে লাগিয়ে দিত আর নিজেদের পিছনে খরচ করত। এমনকি তার সামনে তো আরও বেশি নাটক করতে থাকে যেন সে আরও টাকা তাকে পে করে, আর সে সেখানে কান্না করতে থাকে। এমনকি সে হসপিটালের এই ডক্টরটাও তার মম আর তার ভাইয়ের সাথেই মিলেছিল। তার ভাই বলে যে আরও টাকা লাগবে, তোমাকে আমি একটা কাজের জন্য নিয়ে যাচ্ছি, চলো তুমি আমার সাথে।
আর সে সেখান থেকেই তাকে একটি বারে নিয়ে আসে। আর তার মমের এই অবস্থা দেখে সে মানাও করতে পারছিল না। সে যখন সেই বারে যায় প্রথম তো সে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল, এমনকি ড্রেস আপও তার পছন্দ হয়নি। কিন্তু তার কি করার ছিল, সে যখন ড্রিঙ্ক সার্ভ করতে যায় সেখানেই একজন সিও তার সাথে মিসবিহেভ করা স্টার্ট করে দেয়। সে তাকে স্ল্যাপ করে সেখান থেকে যেতে নিলে লোকটি তো তার সাথে আরও মিসবিহেভ করতে থাকে। আর সেইবারই মিস্টার জিসান ছিল। সে দূর থেকে যখন এই সব কিছু দেখে সে দৌড়ে তার কাছে আসে আর সেই লোকটিকে ইচ্ছে মতো কতক্ষণ ধোলাই করে আর বলতে থাকে যে তোমাদের সাহস কিভাবে হয় তাকে এভাবে বুলি করার। আর সেই লোককে মেরে এখানে চেন্সিকে বলে যে তোমাকে এখানে কে আসতে বলেছে। তখন ম্যানেজার বলে যে ওনার ভাই ওনাকে দিয়ে গেছে। সে তাকে কোলে করে তার ব্লেজারটি পরিয়ে দেয় আর বাসায় নিয়ে আসে, যে এখানে তো তার ফ্রেন্ড আর অন্য মেয়েরাও ছিল। সে বলে যে সবাই দেখবে, প্লিজ আপনি আমাকে নামিয়ে দিন। তখন জিসান সব মেয়েদেরই সেখান থেকে চলে যেতে বলে আর নিজেই তারা অনেক কেয়ার করতে থাকে। এখানে তো চেন্সি মনে মনে ভাবে যে সে কতটা ভালো, সে আমার কত খেয়াল রাখছে। সে জিজ্ঞেস করে যে এরকম কি প্রয়োজন যার কারণে তোমার এইসব ড্রেস পরে বাইরে কাজ করতে হচ্ছে। তখন সে বলে যে কারণ আমার টাকার প্রয়োজন, আমার মমে ট্রিটমেন্ট করার জন্য। তখন সে বলে যদি এরকমই হয় তাহলে আমি নিজেই তোমাকে একটি অপশন দিচ্ছি। সে জিজ্ঞেস করে যে কিসের অপশন। তখন সে তাকে একটি কন্ট্রাক্ট দেওয়ার বলে যে তুমি আমার ওমেন হয়ে যাও, আমি তোমার প্রয়োজন অপ্রয়োজন সব কিছুই মিটিয়ে দিব, তোমার যা যা প্রয়োজন সব কিছুই আমি দিতে রাজি আছি। আসলে এটা করা তার মেন ইচ্ছেই ছিল যে যত বেশি ক্লোজ সে তার সাথে থাকবে ততই তো সে তার ফিলিংসটা বুঝতে পারবে, কারণ এভাবে বললে তো সে ভয় পেয়ে যাবে, এমনিতেই সে তাকে ভয় পায়। আর এদিক দিয়ে আমরা চেন্সিকে দেখি সেও ভাবে যে তার মম এমনি তো অসুস্থ, সে আর কিভাবেই বা টাকা আর্ন করবে, তাই সে এটাতে রাজি হয়ে যায়। জিসান তো তাকে খুব ক্লোজ নিয়ে আসার বলে যে তোমার কি আমাকে পছন্দ। সে বলে যে হ্যাঁ আপনি খুব ভালো মানুষ, এটা বলেই তাকে থ্যাংক ইউ জানায়। কিন্তু এখানে তো সে খুব সুইটলি তাকে জড়িয়ে ধরে আর তাকে আবারও বলে যে প্লিজ আমার নাম ধরে ডাকো। আসলে 10 বছর ধরে সেই মেয়েটিকেই পছন্দ করে আসছে, আর যখন এই মেয়েটিকে তার এতটা ক্লোজ পেয়েছে সে তো অবশ্যই তাকে নিজের মতো করে চাইবে। আর চ্যান্সি তাকে বলে যে আমার একটু রেস্ট নিতে ইচ্ছে করছে, তাই সে তাকে ঘুম পাড়িয়ে চলে গিয়েছিল। মর্নিংয়ে যখন সে ওঠে সে তার মেয়ের যেই ফ্রেন্ড ছিল সে তাকে কল করার বলে যে মিস্টার জিসান তোমাকে কোলে করে নিয়ে এসেছিল, কি হয়েছিল লাস্ট নাইট একটু বলবে, উনি কি তোমার সাথে জোর জবরদস্তি করেছে। সে বলে যে এরকম কিছুই না, তারা একটি কন্ট্রাক্টে রয়েছে আর সব বলে দেয়। আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি সে তো জিসানের কাছে আসে আর তাকে বলে যে বস আপনি ম্যামকে এতটা পছন্দ করেন তাহলে কেন কন্ট্রাক্টেই সীমাবদ্ধ আছেন, আপনি ওনাকে আপনার মনের কথাটা বলে দিলেই হতো। আর এমনিতেও সব মেয়েরা আপনাকে বিয়ে করার জন্য পাগল, উনিও হয়তো আপনাকে বিয়ে করার জন্য মনে মনে একটু হলেও তো রাজি থাকবে। তখন এখানে জিসান তাকে বলে যে সে সব মেয়ের মতো নয়, সে আমাকে অনেকটাই ভয় পায়, তাই আমি আগে প্রথম তাকেই শান্ত করতে চাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট বলে যে ভয় পায়। তখন সে বলে যে হ্যাঁ, কারণ সে নিজেকে আমার যোগ্য মনে করে না, তাই তো সে এরকমভাবেই আমার কাছ থেকে দূরে দূরে সরে থাকে। আর আমরা দেখতে পাই যে সে তো এখানে চ্যাংসির একটি স্কেচও এঁকে রেখেছিল, যেটা সে স্কুল লাইফেই করেছিল তাকে দেখে দেখে। আসলে স্কুল লাইফ থেকেই সে প্রায় 10 বছর ধরেই তাকে পছন্দ করে আসছে, কিন্তু কখনো তাকে এটা বলতে পারেনি কারণ চ্যান্সি তাকে তার যোগ্য মনে করে না। আর সে ভাবে যে কবে যে সে আমাকে ভালোবাসবে তখনই আমি আমার মনের কথাটা তাকে খুলে বলবো। সে যখন বাসায় যায় দেখতে পায় যে চ্যান্সি বসে বসে তার ড্রেস গোছাচ্ছিল, আর তখনই সে তাকে বলে যে আমি তোমাকে নিয়ে বাইরে যেতে চাই। সে বলে যে মানুষ কি বলবে যদি আমি আমার বসের সাথে বাইরে যাই। সে বলে যে এখন তো আমরা একটি কাপল হিসেবেই আছি, তাহলে কেন নয়, তোমাকে আমি আমার হোটেল আর আমার ক্যাফেটেরিয়া ঘুরে দেখাবো। এটা শোনার পর সে ওকে বলে দেয় আর খুশি মনেই তার সাথে রেডি হয়ে চলে যায় তার হোটেলে যাওয়ার জন্য। আর তারা যখন সেই হোটেলে গিয়ে ওঠে চেন্সি তো প্রথমবার এত দামি একটি হোটেলে গিয়ে খুবই শকড হয়েছিল, কারণ এটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল আর সব মেয়েরাই তাকে অনেক সম্মান দেয়। এমনকি যখন হোটেলের ম্যানেজার আসে জিসান তো তাকে বলে দিয়েছিল যে এখন থেকে ওনাকে ম্যাম বলে ডাকবেন, আর ওনার যা যা প্রয়োজন আপনার দায়িত্ব সব কিছু মেটানোর। আমি আমার একটি ইম্পর্টেন্ট লোকের সাথে একটি কল রয়েছে সেটা অ্যাটেন্ড করে আসছি, তুমি বসে কফি খাও আর যা যা প্রয়োজন হবে ম্যানেজারকে বলে দিও, সে তোমার জন্য নিয়ে আসবে। তখন চ্যাংসি ওকে বলে দেয়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি সে তো অ্যাব্রোড থেকে চায়নাতে ব্যাক করেছিল। আসলে সে চ্যান্সি
আর জিসান একই স্কুলে পড়াশোনা করত, আর সে স্কুল লাইফ থেকেই তাকে অনেক পছন্দ করত। তাই সে ইচ্ছে করে সবার মাঝে রিউমার্স ছড়িয়ে দিয়েছিল যে সে আর জিসান ডেট করছে, যেটা আসলেও সত্যি ছিল না। তারা ফ্রেন্ডরা মিলে যখন জিসানের হোটেলে আসে ক্যাফেটেরিয়াতে ঘোরার জন্য, তখনই সেখানে আবার দূর থেকে তারা চেন্সিকে দেখে। আর স্কুল লাইফ থেকেই তারা চেন্সিকে অনেক বেশি বুলি করে আসতো। আর যখন তারা তাকে দেখে, তারা আবারও তাকে বুলি করার প্ল্যান করতে থাকে, আর তার ফ্রেন্ডরাও ওকে বলে দেয়। আর যখন চেন্সি বসে কফি খাচ্ছিল, একটু পরে সেখানে একজন ওয়েটারেস আসে আর তাকে ডেকে পাঠায়। সে তো ভাবে যে হয়তো জিসান তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু ভিতরে গিয়ে দেখতে পায় যে সেখানে তো তার স্কুল লাইফে সেই ক্লাসমেটগুলোই ছিল যারা সবসময় তাকে বুলি করতো। সে চলে যেতে নিলেও তার রিকোয়েস্ট করেই তাকে বসায়, কিন্তু এক এক করে সবাই তাকে অনেক বেশি ইনসাল্ট করতে থাকে। ন্যান্সি অনেক বেশি নার্ভাস হয়ে যায়, তার কারণে তার হাত থেকে একটি গ্লাস ভেঙে পড়ে যায়, যার কারণে সে নিজেই এটা ক্লিন করতে থাকে। তখন এখানে ইচ্ছে করে সুয়ান আর তার ফ্রেন্ডরা বলতে থাকে যে আমরা তো তাকে বলিও নি, কিন্তু সে তার মেয়েদের ফর্মে চলে এসছে। তার মম তো এতদিন মেয়েড ছিলই, এখন সেও মেয়েড হয়ে গেছে। আর এগুলো শোনার পর চেন্সি এখানে বলে যে গরিব হওয়া কখনোই কোনো খারাপ কিছু না। আমি পরিশ্রম করে টাকা আর্ন করে আমার পড়াশোনা চালিয়েছি, তোমাদের মতো বাপের টাকায় তো আর করিনি। এটা শুনেই তারা সবাই অনেক বেশি রেগে গিয়ে তাকে সেখানে বুলি করা স্টার্ট করে দেয়। সে তো এখানে তাদের অনেক বোঝানোর ট্রাই করে যে সে এখানে আসতে চায়নি, তারা এখানে তাকে নিয়ে এসছে, কিন্তু তারা কোনো কথাই শোনে না। অন্যদিকে আমরা জিসানকে দেখি, সেও এদিক দিয়ে আসছিল ম্যানেজারের কথায়, কারণ সে এখানে ন্যান্সিকে খুঁজতে খুঁজতে চলে আসে। আর তার এই অবস্থা দেখে খুবই রেগে যায় এখানে সুয়ান আর তার ফ্রেন্ডসদের উপর। তারা তো খুবই ভয় পেয়ে যায়। আর এখানে তো ফ্রেন্ডরা সুয়ানকে বলে যে সে আমাদের উপর কেন রাগ করছে, সে তো তোমার সাপোর্টে আসার কথা। তখন সে এখানে তার অ্যাসিস্ট্যান্টের সাথে চেন্সিকে পাঠিয়ে দেয়। আর সুয়ানকে কিছু জিজ্ঞেস করার আগেই সুয়ান দৌড়ে তার কাছে এসে বলতে থাকে যে আমি তো তাদের অনেক মানা করেছি তাকে বুলি করার জন্য, কিন্তু তারাই এখানে থেকে অনেক বেশি বুলি করছে। তখন তারা বলে যে আমরা তো জাস্ট ওর সাথে মজা করছিলাম। তখন জিসান রেগে গিয়ে বলে যে আচ্ছা, মজা করতে এতই ভালো লাগে, তাহলে আমিও তোমাদের সাথে মজা করি। তোমাদের সবগুলা ড্যাডির সাথে যতগুলা কন্ট্রাক্ট আমার সাইন করা আছে সবগুলোই আমি আজকে ক্যান্সেল করে দিলাম। এটা শোনার পর সবাই তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সে কারোর কথাই শোনে না। সে চলে যাওয়ার পর এখানে সব ফ্রেন্ডরাই তাকে বলতে থাকে যে সুয়ান তোমার জন্যই এই সব কিছু হয়েছে। ওটু সে তো তার ফ্রেন্ডকে স্ল্যাপ করার বলে যে আমি বলেছিলাম তাকে বুলি করতে, এতটা বুলি করতে বলিনি। সবাই তো এখানে খুবই শখ যে সে তার নিজের কথাতেই টিকছে না, আর সেখান থেকে রাগ করে চলে আসে। আমরা এখানে চ্যান্সিকে দেখি, সে তো খুবই ভয় পেয়েছিল। সে যখন তার রুমে রেস্ট করছিল, তখনই সেখানে জিসান আসে আর তাকে কনসোল করা ট্রাই করে, আর তাকে বোঝায় যে তুমি আমাকে কল কেন করোনি, তোমাকে যখন তারা বুলি করছিল তুমি কল করলেই পারতে। তখন সে বলে যে আমি ছোট ছোট জিনিসের জন্য আপনাকে শুধু শুধুই বদার করতে চাইনি। তখন সে তাকে বোঝায় যে কেন নয়, এখন থেকে তো আমরা একসাথে আছি, তাহলে তুমি ছোট থেকে ছোট জিনিসও আমাকে বলবে। কিন্তু সে বলে দেয় যে আমরা হয়তো এক দুনিয়া থেকে বিলং করি না, আলাদা হয়ে যাওয়াটাই ঠিক হবে। এটা শুনে এখানে জিসান খুবই মন খারাপ করে ফেলে আর সেখান থেকে চলে আসে। সে এখানে বারে এসে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝায় যে বস আপনার হয়তো ম্যামকে বলে দেওয়া প্রয়োজন যে আপনি ওনাকে কতটা পছন্দ করেন, এইভাবে আর কতদিন থাকবে। তখন সে বলে যে আমি বলবোই বা কীভাবে, কারণ সে তো আমাকে অনেক ভয় পায়। আমি যদি বলতেও যাই, যদি সে ঘাবড়ে যায় আর আমার কাছ থেকে দূরে সরে যায়। তাই এখানে অ্যাসিস্ট্যান্ট বুদ্ধি করে তাকে অনেক ড্রাঙ্ক বানিয়ে দেয়, আর ইচ্ছে করেই সে চেন্সির কাছে তাকে দিয়ে সেখান থেকে চলে আসে একটি কলের বাহানা করে, আর বলে যে প্লিজ ম্যাম বসের খেয়াল রাখুন, আমার একটি ইমার্জেন্সি কল এসে গেছে। আমরা চ্যান্সিকে দেখি সে আর কোনো ওয়ে না পেয়ে জিসানকে ভিতরে নিয়ে আসে আর বলতে থাকে যে হুট করে অ্যাসিস্ট্যান্টের আবার কি হয়ে গেল, মিস্টার জিসানি এত ড্রাঙ্ক কেন। সে তাকে বেডের মধ্যে বসালে জিসান তো তাকে খুব সুন্দরভাবে সুইটলি বলতে থাকে যে একদমই ভয় পেও না, বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আমি আছি তো তোমার সাথে। তুমি জানো স্কুল লাইফ থেকেই আমি তোমাকে কতটা বেশি পছন্দ করি। এটা শোনার পর তো সে খুবই শকড হয়ে পড়ে আর মনে মনে ভাবে যে তাহলে কি 10 বছর ধরে মিস্টার জিসান যাকে পছন্দ করছে সেটা কি আমি। সে জিসানকে জিজ্ঞেস করে যে 10 বছর ধরে আপনি যে মেয়েটিকে পছন্দ করেন সে কে। জিসান তো বলার আগেই ঘুমিয়ে পড়ে, তাই সে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়। অন্যদিকে আমরা
সুয়ানকে দেখি সে তো তার মমের কাছে চায়, যে অনেক রিচ একজন পার্সন ছিল। সে তাকে গিয়ে বলে যে একটি মেয়ে আমাকে অনেক বুলি করছে, তুমি কি জানো সেটা জিসানদের বাসার মেড। এমনকি সে তো জিসানকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তার মম এটা শুনে খুবই রেগে যায় আর বলে যে ঠিক আছে, তাকে আমি সামলে নিব। আর তখনই আবার সুয়ানের ফোনে চেন্সির মমের কল আসে। আর এখানে আমরা এই সত্যটা জানতে পারি যে আসলে এই মহিলাটি তাদের বাসার মেয়ে ছিল, আর সে তার মেয়ের জায়গায় মেয়েকে পাল্টে নিয়েছে, আর তার জায়গায় নিজের মেয়েকে এই বাড়ির মেয়ে বানিয়ে দিয়েছে, যেন তার মেয়ে অনেক রিচ একটি লাইফ লিড করতে পারে। আর সে তো এখানে মিথ্যা অসুস্থতার নাটক করে চেন্সির কাছ থেকে এত কষ্টের টাকাগুলো এনে তার নিজের মেয়েকে অনেক দামি একটি নেকলেস গিফট করে। কিন্তু সে যখন জানে যে এগুলো চেন্সির দেওয়া, সে অনেক রেগে যায় আর বলে যে তুমি কি জানো এই সব কিছুই সে জিসানের কাছ থেকে নিচ্ছে, সে আমার পছন্দের মানুষটাকে কেড়ে নিচ্ছে। অন্যদিকে আমরা চেংসিকে দেখি সে যখন বাহিরে ছিল তখনই আবার সুয়ানের মম তাকে তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে রেস্টুরেন্টে দেখা করানোর জন্য নিয়ে আসে, আর তাকে জিসানের লাইফ থেকে দূরে সরে যেতে বলে, আর কতটা টাকা লাগবে সেটাও জিজ্ঞেস করে। তখন সে বলে দেয় যে আমি কখনোই টাকার জন্য কারো কাছে বিক্রি হব না, আর এমনিতেও আমি টাকার জন্য তার কাছে নেই। এটা শোনার পর সে তার মুখের উপর পানি ছুঁড়ে মারে, কিন্তু সে এটা বলে চলে যায় যে আগে আপনার মেয়েকে ঠিক করুন, যে কিনা সব সময় আমাকে বুলি করে। সে চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট তার বায়োডাটা নিয়ে আসে, যেখানে সে জানায় যে মেয়েটা খুব হার্ডওয়ার্কিং একটি মেয়ে, ছোট্টবেলা থেকেই সে নিজের ইনকাম করে নিজের পড়াশোনার সব খরচ চালাচ্ছে, এমনকি নিজের মমেরও ট্রিটমেন্ট করছে। কিন্তু এখানে সুয়ানের মম একটুটা সেলফিশ হয় আর বলে যে কিন্তু আমার মেয়েকে যে বুলি করছে তাকে আমি কিভাবে ছেড়ে দিব। তখনই যাওয়ার সময় সে সেই পেন্ডেন্টটা পায়, যেটা তো সে ছোটবেলা তার মেয়েকে দিয়েছিল, তাহলে এটা তার কাছে কিভাবে। সে তার অ্যাসিস্ট্যান্টকে তার ফুল ডিটেলস জানার কথা বলে। অন্যদিকে আমরা চ্যান্সিকে দেখি সে যখন বাহিরে বের হয়ে আসে, তার মম আবারও অসুস্থতার নাটক করে তাকে হসপিটালে ডেকে পাঠায়, কারণ তার মম তো প্ল্যানিং করে রেখেছিল যে সুয়ানের লাইফ থেকে যেহেতু সে জিসানকে সরিয়ে নিচ্ছে, তাই সে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আর সে একটি বড় লোকের কাছ থেকে 25 মিলিয়ন ওয়ান নিয়েছিল যেন সে তাকে বিক্রি করে দিতে পারে। এগুলো আবার পিছন থেকে সে সব কিছুই শুনে ফেলে, যে এতদিন ধরে সে অসুস্থতা নাটক করছে। সে ভিতরে ঢুকলে তার মম আবারও অসুস্থতার নাটক শুরু করে দেয়, আর এখানে তার ভাইও বলতে থাকে যে তোমার ওনাকে বিয়ে করতে হবে, কারণ ফাইনালি মমের অপারেশন হবে, আর সেখানে অনেক টাকার প্রয়োজন, তুমি যদি বিয়ে না করো তাহলে এই টাকা কেই দিবে। তার মম এখানে তাকে অনেক বোঝায়, কিন্তু একলা সে বলে দেয় যে আর কত নাটক করবে, এই অসুস্থতার নাটক করতে করতে তো আমাকে ভিখারি বানিয়ে দিয়েছো, এমনকি একজনের বাসার মেয়েরও। এখন আর আমি তোমাদের কোনো কথাই শুনবো না, কারণ আমি সব কিছুই জেনে গিয়েছি। আর সে এখানে বলেও দেয় যে তার মম কোনোই অসুস্থ না, এমনকি সে সেই লোকটিকেও বিয়ে করবে না। তার ভাই তো এখানে বলে যে আমিও দেখবো যে তুমি এখান থেকে বিয়ে না করে কিভাবে যাও। তার মমও উঠে দাঁড়ায় আর বলে যে হ্যাঁ ভালো হয়েছে আমি নাটক করেছি। তো সে ইমার্জেন্সি কোনোরকমভাবেই জিসানকে কল লাগিয়ে দেয় আর তাকে সেভ করতে বলে দেয়, কিন্তু তার ভাই তার হাত থেকে ফোনটি নিয়ে নেয়। আর সেই বুড়ো লোকটাও তাকে স্ল্যাপ করে আর তাকে বোঝানো ট্রাই করে যে সে তাকেই বিয়ে করবে, কিন্তু চ্যান্সি তো এখানে তাদেরকে নাইফ দেখিয়ে দৌড়ে ছাদে চলে আসে আর মনে মনে ভাবে যে আমার এরকম একটি বাজে লাইফ রেখে কোনো লাভ নেই, এর থেকে ভালো তো আমি মারাই যাই। এরকম একটি মম পাওয়া থেকে তো মম না পাওয়াই অনেক ভালো। অন্যদিকে আমরা মিসেস ম্যাংকে দেখি সে তো এই ডিটেলসগুলো জেনে যায় যে আসলে তার মেয়ে যে হসপিটালে যেই দিন জন্ম নিয়েছিল, চ্যাংসিও সেই দিন সেম হসপিটালেই জন্ম নিয়েছে। এইদিকে তো চ্যাংসি লাভ দিতেই নেবে, তখনই সেখানে জিসান চলে আসে তাকে সেভ করে নেয়। সেম হসপিটালেই আবার মিসেস ম্যাংও চলে আসে তাকে খুঁজতে খুঁজতে। আর যখন এসে দেখে এই সিচুয়েশন, সে তো খুবই শকড হয়ে যায় যে এখানে তাদের বাসার মেড কি করছে। আর জিসান এখানে উঠে দাঁড়ায়, চ্যান্সি অনেক বেশি নার্ভাস হওয়াতেই সেখানেই সেন্সলেস হয়ে পড়েছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে তাদের সেখান থেকে ধোলাই করে নিয়ে যাওয়ার জন্য বলে দেয়, আর নিজেদের চ্যান্সিকে হসপিটালে নিয়ে চলে আসে ডক্টরকে দেখানোর জন্য। ডক্টর জানায় যে বেবি আর মম দুজনই ঠিক আছে। মিসেস ম্যাং তো এটা শুনে খুবই শকড হয়ে পড়ে, আর যখন জিসান এই জিনিসটা শুনে সে তো অনেক বেশি খুশি হয় যে চ্যাংসি প্রেগনেন্ট। এখানে মিসেস ম্যাং তাকে জিজ্ঞেস করে যে তোমাদের সম্পর্ক এতটাই বেশি এগিয়ে গেছে। তখন সে বলে দেয় যে হ্যাঁ, আমরা দুজন একসাথেই আছি, আর ভালো হবে যদি আমাদের পার্সোনাল ম্যাটারে আপনি ইন্টারফেয়ার না করেন, আমি তাকে অনেক পছন্দ করি।
আমরা সুয়ানকে দেখি সে যখন এই বিষয়টা জানতে পারে যে চ্যাংশি প্রেগনেন্ট, এটা শুনে সে অনেক শকড হয়ে পড়ে। তার মমকে এই বিষয়টা বললে তার মম বলে যে তোমার হয়তো এখন জিশান আর চ্যাংশি থেকে দূরে থাকাই ভালো, কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করতে পারে না। অন্যদিকে আমরা জিসানকে দেখি সে তো চ্যাংশির অনেক টেক কেয়ার করছিল। সে পায়ে ব্যথা পেয়েছিল, সে নিজের হাতে তাকে মলম লাগিয়ে দিচ্ছিল। আর এখানে আমরা চ্যাংশিকে দেখি সে তো খুবই ভয় পেয়েছিল আর তাকে বলছিল যে আপনি একদমই চিন্তা করবেন না, আমি এই বেবির দায়িত্ব আপনাকে দিব না, আমি নিজে এখান থেকে অনেক দূরে চলে যাব, প্লিজ আপনি আমার বেবিকে রেখে দিতে দিন। তখন সে বলে যে তুমি কি বলছো, আমি তোমার আর আমার বেবির দুজনেরই দায়িত্ব নিতে চাই। এটা শোনার পর সে একটু খুশি হয়। আর সে যখন নোটিস করে যে জিসান নিজেও তাকে সেভ করতে গিয়ে ইনজয়ার্ড হয়েছে, সে তাকে মলম লাগিয়ে দিতে থাকে। কিন্তু জিসান এখানে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সে তাকে জড়িয়ে ধরে আর থ্যাংক ইউ জানায় তার লাইফে আসার জন্য। তখনই সেখানে ইয়ান চলে আসে, যে কিনা তার সিস্টার ছিল। আর সে এখানে এসে জিসান পাইকে বলে যে তুমি এখানে কি করছো। তখন জিসান পাই বলে যে আচ্ছা আমি ওনার সাথে একটু কথা বলে আসছি, তুমি এখানেই বসো। আর সে চিন্তায় পড়ে যায় যে এই মেয়েটি আবার কে। সে যখন সেখান থেকে চলে যায়, দুজন নার্স আসে আর বলে যে সিয়ান তো এই সিটির সবচেয়ে রিচেস্ট উম্যান আর তার সামনে কেউই কথা বলতে পারে না, সে খুবই ভয়ঙ্কর আর অনেক বেশি রুডো। আর ওনার সামনে কথা বলার সাহস কারোরই নেই। উনি যাকে পানিশ করে সে সারা জীবন মনে রাখে। এগুলো শোনার পর মনে হয় যে হয়তো জিসানকেও সে বকা দিবে তার জন্য, তাই সেও দৌড়ে চলে যায় তাকে প্রোটেক্ট করার জন্য। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি সে তো জিসানের বড় বোন ছিল। সে তাকে বলে যে তুমি যে মেয়েকে 10 বছর ধরে পছন্দ করছো সেই কি সে। তখন সে হ্যাঁ জানায়। এটা শোনার পর তার সিস্টার খুশি হয়, কিন্তু একটু রাগ করে বলে যে সে হসপিটালাইজ, তুমি এখনো নিজেকে কন্ট্রোল করতে পারোনি আর তাকে কিস করে ফেললে। কিন্তু তখনই সেখানে চ্যান্সিয়া দৌড়ে আসে আর বলতে থাকে যে প্লিজ ম্যাম, আপনি যদি ওনাকে পছন্দ করে থাকেন আমি আপনাদের মাঝখানে আসবো না, কিন্তু ওনাকে কিছুই বলবেন না, প্লিজ আপনি ওনাকে হার্ট করবেন না। এগুলো শুনে তো জিসান হাসতে থাকে আর সে জিজ্ঞেস করে যে আপনারা হাসছেন কেন। তখন সে জানায় যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কিন্তু এই বাদরটা আমার ছোট ভাই। এটা শোনার পর তো সে খুবই শকড হয়ে পড়ে আর তাকে সরি বলে। আর ইয়ান বলে যে তুমি খুবই কিউট, কিন্তু চ্যান্সিকে খুবই পছন্দ করেছিল। আর সেইখানে তার ভাই জিসানকে জানায় যে প্লিজ তুমি যত তাড়াতাড়ি পসিবল তাকে তোমার মনের কথা বলে দাও, কারণ এখন তো সে প্রেগনেন্ট, এখন তোমরা যত তাড়াতাড়ি বিয়ে করে নেবে তোমাদের জন্য ততই ভালো হবে। তখন সে জানায় যে হ্যাঁ সিস্টার, আমিও তাকে প্রপোজ করার চিন্তা ভাবনা করছি। অন্যদিকে আমরা এদিক দিয়ে সুয়ানকে দেখি সে তো ইচ্ছে করেই নাটক সাজায় আর জিসানকে ডেকে পাঠায় একটি মলে আর বলে যে আসলে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। সে বলে যে এই জন্য তুমি চ্যাংসির নাম বলে আমাকে এখানে নিয়ে এসছো, তুমি আমাকে আগে বললেই পারতে, আমার অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে তুমি চলে যাও। কিন্তু তার নাটক তো এখানে থামছিলই না আর সে ইচ্ছে করেই সেখানে তার উপরেই সেন্সলেস হয়ে পড়ে যায়, যার কারণে বাধ্য হয়ে জিসানকে তাকে নিয়ে হসপিটালে আসতে হয়। অন্যদিকে আমরা চ্যান্সিকে দেখি সে তো বাসায় বসে বসে জিসানের কথাই ভাবছিল, কিন্তু তখনই সুয়ান তাকে তাদের দুজনের ছবি পাঠিয়ে দেয়, তাকে বোঝানো ট্রাই করে যে তারা দুজন একসাথে আসে। তার হাত থেকে পড়ে যায় ডলটা। এমনকি সুয়ান্ত তাকে একটি ভিডিও রেকর্ড করে তাকে পাঠিয়ে দেয়, যেখানে তো জিসান ডক্টরের সাথে কথা বলছিল। সে তাকে এটাও বলে যে সে প্রেগনেন্ট তার বেবিকে নিয়ে, সে তো না হয় একটি রিচ ফ্যামিলির মেয়ে, সে তো তাকেই অ্যাকসেপ্ট করবে, তার মতো মেয়েদের বাচ্চাকে কি সে অ্যাকসেপ্ট করবে। এগুলো যেন বুঝেই সে তার বেবিটাকে রেখে দেয়। এগুলো ভেবে ভেবেই সে অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর ভাবে যে সত্যিই তো আমার বেবিকে কি জিসান অ্যাকসেপ্ট করবে। সে তো বলছে কিন্তু তার যোগ্য তো আমি নই, আমি কিভাবে নিজেকে তার উপর বিলিয়ে দিব। সে অনেক কান্না করে। অন্যদিকে আমরা জিসানকে দেখি সে তো এসে সুয়ানকে বলে দেয় যেন নেক্সট টাইম তাকে বদার না করে, আর সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা চ্যান্সিকে দেখি সে তো চলে যায় ডক্টরের কাছে আর তাকে বলে যে সে অ্যাবর্শন করাবে। ডক্টর শিওর কেনা জিজ্ঞেস করলেই সে হ্যাঁ বলে দেয় আর নেক্সট ডে ডেট দিয়ে দেয়। আমরা তো জিসানকে দেখি সে তার ডক্টরের কাছে আসার কথা শুনেই দৌড়ে হসপিটালে চলে আসে
আর তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো? সে বলে যে হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার মনে হয় আমাদের কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেওয়া দরকার। সে জিজ্ঞেস করে যে কেন, কি হয়েছে, আমার কি কোনো ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে এক্সপ্লেন করো। কিন্তু সে বলে দেয় যে না, আমার এখন নিজেকে আপনার ডল ছাড়া কিছুই মনে হয় না, মনে হয় যেন আমি আপনার ইশারায় নাচি, আপনার শখের পুতুল ছাড়া আমি আর কিছুই না। সে তাকে বোঝায় যে এরকম কোনো কিছুই না, কিন্তু সে বলে দেয় যে আমি সব কিছুই জেনে গেছি, এখন আর আমাকে এগুলো বলে কোনো লাভ নেই। সে এখানে তাকে অনেক বোঝানো ট্রাই করে, কিন্তু সে বলে দেয় যে আমাদের দুনিয়াটা সত্যিই আলাদা, আমি যে বলেছিলাম তা সত্যি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। জিসান তো বসে ড্রিঙ্ক করতে থাকে আর ভাবে যে সে আবারও আমার লাইফ থেকে চলে গেল। ইয়ান তার কাছে আসে আর তার ভাইয়ের এই অবস্থা দেখেই সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে যে সে আমাকে আবারও ছেড়ে চলে গেছে, সে ভাবছে যে সে আমার দুনিয়াতে বিলং করে না। তখন সে বলে যে তুমি তাকে তোমার মনের কথাটা বলে দিলেই পারো। সে বলে যে কিভাবে বলবো, সে তো আমাকে অ্যাকসেপ্টই করছে না। এটা শুনে এখানে তার অনেক খারাপ লাগে তার ভাইয়ের জন্য, তাই সেও ডিসাইড করে যে সে নিজেই চ্যাংসির সাথে কথা বলবে। অন্যদিকে চ্যাংসি তার লাগেজটাকে গুছিয়ে নেয়, তার ফ্রেন্ড খুবই আপসেট ছিল তার জন্য, কিন্তু এমনিতেও তার ফ্রেন্ড তো, তাই সে তাকে মানায়। কিন্তু তার ফ্রেন্ডকে যখন সে বলে সে অ্যাবর্শন করবে, তার ফ্রেন্ড তাকে সাপোর্ট করে আর বলে যে ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই। সে অ্যাবর্শন করাতে গেলে তখনই সেখানে ইয়ান চলে আসে আর তাকে বের করে টেনে নিয়ে আসে আর বলে যে তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? সে বলে যে কি করব, ওনার কাছে তো আমার কোনো গুরুত্বই নেই। তখন সে বলে যে অন্যদিকে এই বেচারা তো ভাবছে তোমাকে প্রপোজ করবে, বিগত 10 বছর ধরে সে তোমাকে পছন্দ করে আসছে, তুমি কি জানো স্কুল লাইফ থেকেই সে তোমাকে কতটা পছন্দ করে আসছে? সে বলে যে এগুলো মিথ্যে, উনি যদি সত্যিই আমাকে পছন্দ করতো তাহলে কি সুয়ানের সাথে তার বেবি হতো? সে বলে যে এগুলো তো মিথ্যেও হতে পারে, কারণ সুয়ান সবসময় তার পেছনে পড়ে থাকতো, কিন্তু সেই কখনো সুয়ানকে অ্যাকসেপ্ট করেনি, তাকে মানা করে দিয়েছে। এইগুলো শোনার পর সে দৌড়ে চলে যায় জিসানের সাথে দেখা করার জন্য আর মনে মনে তার বেবিকে বলে যে তোমার ড্যাড খুবই ভালো, আসলে আমাদেরকে উনি অ্যাকসেপ্ট করছে, তাও মন থেকে। অন্যদিকে আমরা জিসানকে দেখি, সে তো তার নামে যে ট্যাটুটা করেছিল ভেবেছে সে সেটা রিমুভ করে দিবে, যেহেতু সে তার মনের মানুষটাকে তার লাইফে আনতেই পারলো না, তাহলে এই ট্যাটু দিয়ে কি করবে? কিন্তু তখনই চ্যান্সি সেখানে চলে আসে আর তাকে সরি বলে আর বলে যে আমি সব কিছুই জানতে পেরে গিয়েছি, যে আপনি আমাকে এতটা ভালোবাসেন। আপনি কি জানেন স্কুল লাইফে আমিও আপনাকে এতটা পছন্দ করতাম, এখনও করতাম, কিন্তু এটা ভাবতাম যে হয়তো আমি আপনার লাইফ থেকে বিলং করি না, আমি হয়তো আপনাকে ডিজার্ভ করি না, আপনি হয়তো বেটার অপশন ডিজার্ভ করেন, এই জন্যই আমি আপনার কাছ থেকে দূরে ছিলাম। আর তার নাম লেখাটা সে টাচ করে আর তারা দুজনের মনের কথাটা প্রকাশ করে। তারা যখন খুশি মনে হেঁটে যাচ্ছিল তখনই রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হতে দেখে, যেটা মিসেস ম্যাংয়ে ছিল। তারা ওনাকে দেখে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যায় আর সেখানে যাওয়ার পর তারা যখন অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়েছিল তখন এই নার্স এসে জানায় যে তার ব্লাডের প্রয়োজন। ব্লাড গ্রুপ জেনে এখানে চ্যাংসি বলে যে আমি ওনাকে ব্লাড দিতে পারবো। তাই এখানে জিসান প্রথম তো তাকে মানা করছিল কারণ সে প্রেগনেন্ট, কিন্তু পরে রাজি হয়ে যায়। আর যখন ম্যাংয়ের জ্ঞান ফিরে আসে, মিসেস ম্যাং তো এখানে চ্যাংসিকে থ্যাংক ইউ জানায় তাকে হেল্প করার জন্য। আর এখানে সে বলে যে হ্যাঁ, কারণ সে চাইলেও তাকে মানা করতে পারতো, কিন্তু সে তো তার মমের জায়গায়, তাই সে তাকে মানা করতে পারেনি। কিন্তু তখনই ওনার শরীর আবারও অসুস্থ হয়ে যায় আর ডক্টর তাদেরকে জানায় যে আপনারা যে ব্লাড রিলেটেড এটা কেন জানাননি, আপনারা যদি একই ব্লাড রিলেটেড হন তাহলে কেউ কাউকে ব্লাড দিতে পারবেন না। এটা শোনার পর তো চ্যাংসি খুবই শকড হয় আর বলে যে ওনার সাথে তো আমার রক্তের কোনোই সম্পর্ক নেই। তখন তার মনে পড়ে যে তোমরা তো একই হসপিটালে জন্ম নিয়েছিলে, তুমি আর সুয়ান, আর তোমাদের বার্থডে তো একই, তাহলে কি কিছু হেরফের হয়েছে? আর তখনই সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে ডিএনএ টেস্ট করাতে বলে দেয়। অন্যদিকে আমরা সুয়ানকে দেখি, সে তো অ্যাক্সিডেন্টের কথা জেনেই নার্সের কাছে চলে আসে, জিজ্ঞেস করতে থাকে যে তার মম অ্যাক্সিডেন্টের আগে কোনো উইল দিয়ে গেছে কিনা। নার্স বলে দেয় যে আমরা অপারেশন করি, কোনো উইল নিয়ে পড়ে থাকি না, এটা বলেই চলে যায়। তখনই আবার তার নিজের মম সেখানে চলে আসে টাকার জন্য, কারণ ওনার খাওয়া দাওয়ার জন্য কোনো টাকা পয়সা নেই। তখনই সে তাকে বলতে থাকে যে তোমরা মরে কেন যাচ্ছ না, সবসময় একটু পর পর আমার পিছনে চলে আসো। ম্যাং যখন অপারেশন থিয়েটার থেকে বের হয়, নার্স তাকে জানায় যে এটা কি আপনার মেয়ে? উনি হ্যাঁ বললে সে বলে যে উনি আপনার মেয়ে হতেই পারে না, কারণ অপারেশন থেকে বের হওয়ার পর আপনাকে একটিবারও সে জিজ্ঞেস করেনি, উল্টো জিজ্ঞেস করেছে যে প্রপার্টি উইল আপনি দিয়ে গেছেন কিনা। এটা শোনার পর সে তাদের সব কথাই শুনে ফেলে আর বলে যে না, সে আমার মেয়ে নয়। একটু পর যখন
সে তার কাছে আসে আর বলতে থাকে যে মম, তোমার জন্য আমি অনেক বেশি টেনশনে ছিলাম। সে বলে যে ও আচ্ছা। তখন সে তাকে উইল দেওয়ার বলে যে এটা তো তুমি সাইন করে দাও। তখন মিসেস ম্যাং বলে যে কিন্তু আমি তো এখনও মরে যাইনি। সে বলে যে আমি তো জিসানের বেবিকে নিয়ে প্রেগনেন্ট, তুমি কি গ্র্যান্ড মম হয়ে এতটুকু আমাকে গিফট করতে পারবে না আমার বেবিকে? তখন জিসান সেখানে চলে আসার বলে যে আমি তো তোমাকে কখনো টাচই করিনি, তাহলে কিভাবে তুমি আমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট হও? আর তখন তার মম ওই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে ফেলে। চ্যাংসি তাকে থাপ্পড় মারে আর মিসেস ম্যাং তাকে অনেক কথা শোনায় আর বলে যে তুমি এতটা জঘন্য কিভাবে হতে পারো। আর তার রিয়েল মমকে সেখানে আনা হয় আর উনি সব ভুল স্বীকার করে নেয়। এখানে তো মা মেয়ে দুজনই স্বীকার করে নেয়, কিন্তু এখানে সুয়ান তা একদমই স্বীকার করতে চাচ্ছিল না আর বলছিল যে ছোটবেলা থেকেই সেই আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। কিন্তু চ্যাংসি তার কাছে আসে আর তাকে স্ল্যাপ করে বলে যে তোমার জায়গা তো জেলেই, কারণ তুমি আমার জীবনে 23 ইয়ার্স নষ্ট করে দিয়েছ। আর সেখানে সে তার মমের কাছে গেলে তার মমও তাকে ক্ষমা চায় যে সে তার মেয়েকে এত দূরে রেখেছে। আর তখন ইয়ান তাকে একটি রিপোর্ট দেখায় যে এই খুশির সময় আরেকটি খুশির রিপোর্ট দিয়ে দেয় যে তুমি তো টুইন্স বেবিকে নিয়ে প্রেগনেন্ট। এটা শোনার পর তারা দুজনেই খুবই খুশি ছিল। আর অ্যাট লাস্ট তাদের একটি কিউট ওয়েডিং সিন আমরা দেখতে পাই, যেখানে তারা দুজনেই খুবই এক্সাইটেড ছিল তাদের ওয়েডিংয়ের জন্য। আর খুব সুন্দরভাবে তাদের ওয়েডিংটাও কমপ্লিট হয়। আর তার মম, তার ফ্রেন্ড, তার সিস্টার সবাই খুবই খুশি ছিল। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই কিউট ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউট ড্রামা।